নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। কথাটা যে কত বড় একটা সত্যি কথা তা বলার নয়। আমরা আমাদের জীবনে যখন অনেক দুঃখ আসে, কষ্ট আসে, ভাবি হয়তো ওই পারে গেলে দুঃখটা, কষ্টটা কিছুটা কমবে। কিন্তু না, আমরা জানি না যে ওই পারেও আমাদের জন্য একইভাবে দুঃখ আর কষ্ট অপেক্ষা করছে। তবুও মনে হয় যেন ওই পারে গেলেই শান্তি খুঁজে পাবো, ওইখানেই শান্তি আছে। ইতিহাস সাক্ষী। আগে ছোটোবেলাতে যখন তার সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে দাঁত টাত মেজে যা হোক দুটো কিছু মুখে দিয়ে সঙ্গে সঙ্গে যখন বেরিয়ে পড়তাম টিউশনের ব্যাগটা কাঁধে নিয়ে, ব্যাগে বই থাকতো, জল বোতল থাকতো, সেগুলোকে নিয়ে বেরিয়ে পড়তাম। প্রতিদিন সেই একই রুটিন, টিউশন যাও, সকালে ঘুম থেকে ওঠো, টিউশন যাও, এসে যা হোক নাকে মুখে কোনো রকম করে একটা গুজিয়ে নিয়েই ফট করে চলে যাও স্কুলে। সেই 10টা থেকে স্কুল, 10টা থেকে স্কুল থেকে আসা হবে 4টার সময়, 4টার সময় এসে তারপরে আবার যা হোক দুটো খেয়ে আবার চলে যাও টিউশন। টিউশন থেকে এসে মানে ঘরে ঢুকতে না ঢুকতেই খেলতে যাওয়ার সময় তো টুকুটাও ছিল না। তা সে যাই হোক, সবসময় সেই বইয়ের মধ্যে মুখ গুজে থাকতে হতো। আর খুব ভালো একটা স্টুডেন্টও ছিলাম না অতটা, যদিও বা মোটামুটি। তবে বাড়ির চাপে পড়ে যা হোক মোটামুটি একটা মোটামুটি একটু ভালো টাইপের স্টুডেন্ট হয়ে গেছিলাম আর কি। আর তখন যে সকাল সকাল উঠে স্কুলে যাওয়া, টিউশন যাওয়া, এসে আবার প্র্যাকটিস করতে যাওয়া, এগুলো করতে এত মাঝে মাঝে বোরিং লাগতো, বিরক্ত লাগতো, সে বলার নয়। তখন শুধু ভাবতাম যে একদিন যদি রবিবার যদি পেতাম, তাই হয়তো রবিবার দিনে ঘুমাতাম একটু ভালো করে, একটু দেরি করে উঠতাম, একটু এনজয় করতাম নিজের মতন করে। কিন্তু সেটা কখনো উপায় ছিল না। যা ওই দুর্গাপূজার সময় যা ছুটিটা পেতাম সেটুকুটাই, এছাড়া আদার্স কোনো ছুটি ছিল না। তা সে যাই হোক, আর তার থেকে বড় কথা কি জানো, একবার আমার পরীক্ষার সময় একবার না প্রতিবারই ওই মানে পরীক্ষার কদিন আগে আমি তো চিৎকার করে ভগবানকে ডাকতাম, হে ভগবান আর পড়তে ভালো লাগছে না, আর আমি পড়তে চাই না, আমার পড়াটা যেন বন্ধ হয়ে যায়। তখন এত যে বোকা ছিলাম, আমাকে তখন হুঁশ ছিল যে সারা জীবন তো এই রান্না করা, কুটনো কোটা, ঘরের কাজকর্ম সব কিছুই করতে হবে, সে তো সারা জীবন পড়েই আছে কাজ করার জন্য। কিন্তু এই যে ঘোরা, এই যে পড়াশোনার লাইফ, এই যে ঘোরা, এই ঘোরাটা কি আর বেশি দিনের জন্য নয়। তা সে যাই হোক, ভগবানকে সেদিনকে জোর করে প্রার্থনা করেছিলাম যে ভগবান আজ যেন পড়তে না হয়। তা ভগবান আমাকে সেই রাস্তায় দিয়ে দেখিয়ে দিয়েছে। যা হোক, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে এসে এই যে এখন কাজ, এখন এই কাজের মধ্যে এসে ভাবছি হে ভগবান, প্রতিদিন সেই একই রুটিন, সকালবেলায় ঘুম থেকে ওঠো, উঠে কাজ বাজ করো, রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘুমানো, আদার্স অন্য কাজ আছে, এগুলো সত্যি এখন বোরিং হয়ে গেছে যেন। আর সবসময় ভালোও লাগে না এসব করতে। আর তো এখন মনে হয় যে তার থেকেও আবার আবার একটা কথা কি জানো, যখন বাবার বাড়িতে থাকি তখন মনে হয় তো শ্বশুর বাড়িতে থাকি, মানে শ্বশুর বাড়ির কথা মনে হয়। আর যখন শ্বশুর বাড়িতে থাকি তখন বাবার বাড়ির কথা মনে হয়। সেই বাবার বাড়িতে গেলে কিভাবে সকালবেলায়, আমি তো সকালবেলা উঠিই না, আমি কেন প্রায় মানুষই তারা যদি সেখানে বাবার বাড়িতে কেউ যদি যায়, তারা সকালে ঘুম থেকে ওঠার তো ছেড়ে দেয়। শ্বশুর বাড়িতে থাকলে আলাদা কথা, সেখানে তো চাপে পড়ে যা হোক সব মোটামুটি করতেই হবে, না করলে কোনো উপায় নেই, কাজ সারাদিন করতেই হবে। আবার যখন সেখানে যখন 2 দিন থেকে 4 দিন হয়ে যায়, যখন বসে বসে ঘুরে ঘুরে যখন খাওয়া হয়, মানে খাওয়া বলবো না, বসে থাকা হয়, ঘোরা হয়, তখন আবার বিরক্ত হয়ে যায়। দূর না, কোনো কাজ আর বাড়িতে গেলে সেখানে গিয়ে তো মার তো কোনো কাজ তো করতেই দেয় না। আর তার থেকেও বড় কথা কি জানো, আগে যখন বিয়ে হয়েছিল না, তখন ভাবতাম যে বিয়ে করে নিলে হয়তো অনেক সুখ আছে, অনেক ভালো। আবার যখন বিয়ে করে নিয়েছি তখন মনে হয় উফ, কি বোরিংয়ের লাইফ বাবা, সেই একই রান্না বান্না, কাজ করা, খাওয়া দাওয়া, সারাদিন মেয়ের পিছনে চিৎকার চেঁচামেচি, অসহ্য লাগে যেন। মাঝে মাঝে মনে হয় কোথাও গিয়ে চুপ করে বসে থাকি, আমি গিয়ে লুকিয়েতে মন হয়। মানে ওই জন্য ভাবি যে মানুষ যখন যে পরিস্থিতি থাকে, ভগবান প্রতিটা মানুষের জন্যই একটা না একটা সঠিক পর্যায়ে
তৈরি করে রেখেছে। যে যে পরিস্থিতিতে থাকে তখন তার সেটাকে প্রচুর মানে কষ্টের বলে মনে হয়। যখন সেটা থেকে বেরিয়ে যায় ভাবে যে সেখানে গেলে হয়তো আমি হয়তো সুখ পেতাম, কিন্তু না, সেখানে কিন্তু তার থেকে আরো বেশি হয়তো পরিমাণ কষ্ট হয়তো আছে সেখানে। তা সে যাই হোক, আমি আজকে এই যে কী কী রান্না করব দেখাচ্ছি, আর আমার মিনি ব্লগে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। সংসারে যতদিন মুখ বন্ধ করে সকলের কথা শুনে চলতে পারবে, থাকতে পারবে, ততদিনই সুখ পাবে। যেদিন থেকে তুমি অন্যের প্রতিবাদ করা শুরু করবে আর অন্যের দোষ ধরা শুরু করবে, তোমার কাছে মনে হয় সেটা দোষের বা ভুলের, আর তার প্রতিবাদ করতে যাবে, সেদিন থেকেই লাগবে সংসারে অশান্তি, বিঘ্ন। যদি তোমার দোষ নাও থাকে, সে তোমার হাজারটা দোষ বের করবে। তুমি যা আসলে তোমার দোষ নয়, তবু সে তোমার হাজারটা দোষ বের করার চেষ্টা করবে। তাই যতটা পারো সম্ভব সংসারে মুখ বন্ধ করে, চোখ বন্ধ করে রাখার চেষ্টা করো, তাহলে নিজের সুখটা নিজেই খুঁজে পাবে। আমাকে এভাবে বটিতে শাক কাটতে খুব ভালো লাগতো। আমি আগে যেখানে যেতাম সেখানে খেলনা বাটি কিনতাম, তাতে সে থাকে না ছোটো ছোটো হাঁড়ি, কড়াই, বটি, গ্যাস, থালা, বাটি, সেগুলো নিয়ে আমি সব সময় খেলতাম, মানে ফাঁকা পাওয়া মাত্রই খেলতাম। আর সেই লাল লাল রকমের ছোটো ছোটো লাল ব্যাটওয়ালা কতগুলো মানে বটি থাকে না, যে খেলনা বাটির মধ্যে আগে থাকতো, এখন আর সেগুলো নেই। সেগুলো থাকতো, আর কতবার যে আমি ব্লেডে যে হাত কেটে ফেলেছি এভাবে শাকটা কাটার জন্য। আর তখন কি ভেবেছিলাম যে ভগবান আমার জন্য হচ্ছে এত বড় বড় সব খেলনা বাটি, এত বড় একটা বাড়ি রেখেছে গুছানোর জন্য, আর খেলনা বাটি রেখেছে খেলার জন্য। আগে বিশেষ করে আমি চাইতাম না যে আমি সেই ইট গুঁড়াতে পুরো সুন্দর লাল রং হবে, ইটের গুঁড়াগুলা দিয়ে তরকারি পুরো লাল রকম করতাম। এই জন্য এখন কি আমার ঘরের লোকের একটাই শুধু পছন্দ, যেন তরকারিতে যেন সুন্দর যেন টেস্ট হয়, লাল এখন রংটা হয়, যেন দেখলে যেন মন ভরে যায়। প্রতিদিন হয় না, সেভাবে পারি না করতে, কিন্তু চেষ্টা করি রান্নাটা করার জন্য। যৌথ পরিবারে থাকতে হলে যতদিন তুমি মুখ বন্ধ করে সকলের কথা শুনবে, সমস্ত কাজ করে যাবে, ততদিন তুমি সকলের কাছে ভালো হয়ে থাকবে, চোখের মণি হয়ে থাকবে। আর জবের থেকেই তুমি চুপ করে বসে থাকবে, তোমার অন্যায় প্রতিবাদ করা শুরু করবে, কাজ করা বন্ধ করে দেবে, তবে থেকেই লাগবে সংসারে অশান্তি। তুমি যদি কারো দোষ ধরতে চাও, তখনই সে তোমার দোষ না থাকলেও সে হাজারভাবে তোমার দোষ ধরার চেষ্টা করবে। তাই চোখ থাকতে অন্ধ বা মুখ থাকতে বোকা হয়ে থাকাটাই সংসারে সুখের সব থেকে বড় নীতি।